নমস্কার, আমি আশিস ভট্টাচার্য। কুচকাওয়াজের পডকাস্টের আরও একটি নতুন এপিসোডে আজকে চলে এসেছি। আজকের আমাদের সাথে আছে কুন্তল। তো কুন্তলকে সবাই চেনেন, সবাই জানেন মোটামুটি। তো কুন্তলকে আমি বলি, কুন্তল, আমি তোমার সন্ধান পাই অনিক বলে, আমাদের এক ভাই আছে, অনিকের কাছ থেকে। তো ফুটবল মাঠে তুমি ছিলে, বাংলার ফুটবলের সাথে যুক্ত ছিলে, এবং বিশেষ কারণের জন্য তোমায় সেখান থেকে বিতাড়িত করা হয়। এবং যে বিতাড়নের কারণ নিয়ে তুমি পরবর্তীকালে প্রচুর চেষ্টা করেছো। এবং আমি নিজে কথা না বাড়ি, তোমার থেকেই শুরু করি, একটু জার্নিটা শুনি ভাই। জার্নি বলতে এটা আমার কাছে একটা অন্যরকম অভিজ্ঞতা। আমি কোনো দিন এরকম অভিজ্ঞতার সম্মুখীন হব ভাবতে পারিনি, কারণ আমার বয়সটা যে প্রচুর তেমন নয়। কাজ করতে গেছিলাম প্রথম তো কাজ করতে যাওয়ার ফলে আমি খুব ভিডিও বানাতাম। শুরু থেকেই আমি ভিডিও করতাম বলতে, ওই যে প্লেয়ারদের সঠিক সময় টাকা দেওয়া হয় না, তারপর ট্রায়ালের লাইন আপে দাঁড় করিয়ে প্লেয়ারদের জিজ্ঞেস করা হয় কে পাঠিয়েছে, তার পারফরমেন্সটা আগে দেখা হয় না, কিন্তু আগে তাকে লাইন আপে দাঁড় করিয়ে জিজ্ঞেস করা হয় যে কে পাঠিয়েছে। যদি কোনো বড় ব্যক্তি পাঠিয়ে থাকে তাকে একটা আলাদা দিকে দাঁড় করানো হয়। এই সব জিনিসপত্রগুলো আমি দেখতাম। তো এই সব জিনিস নিয়ে আমি সেই জন্য খুব ভিডিও করতাম। আর যখন ভিডিও করা শুরু করলাম তখন বিভিন্ন রকম যেটা হয় যে দরজা খুললে আরও দরজা খুলতে থাকে। তো এই দেখতে পাই যে আমি আরও অনেক এরকম নেগেটিভ জায়গা রয়েছে যেগুলো থেকে প্লেয়ারদের প্রচুর ক্ষতি হচ্ছে। আর সেখান থেকেই আমি জানতে পারি যে এরকম ফিক্সিং নামক একটা বিষয় ময়দান ফুটবলে চলছে। এবার যখন আমি কিছুটা এই বিষয়ে বলা শুরু করি তখন আমার কাছে থ্রেট আসতে শুরু করে, এবং আমাকে বলা হয় যে আমি তখন ছিলাম প্রিমিয়ার ডিভিশন একটা ক্লাবে, আমি ক্লাবের নাম করছি না। তো তখন আমাকে বলা হয় যে ওটা আমার সেকেন্ড ক্লাব, কলকাতা ময়দানে ওটা আমার সেকেন্ড ক্লাব ছিল। তো ওখানে আমাকে বলা হয় যে তুই এটা করছিস। রাত্রি 10টার সময় আমার কাছে একটা ফোন আসে। তখন বলা হয় যে তুই যেটা করছিস সেটা আস্তে আস্তে করা বন্ধ করে দে, এত কথা তোকে বলার কোনো দরকার নেই। তুই কি জানিস যে তুই যে এই কথাগুলো বলছিস তার জন্য তোর কি হতে পারে? তখন আমি তাকে হেসে হেসেই উত্তর দিই যে তুমি কে বলছো? তো তখন সে আমাকে কোনো রিপ্লাই করেনি। আমি কে বলছি তোর জানার দরকার নেই। তো আমি বললাম যে আমাকে না জানলে, আমি যদি না জানতে পারি আমার সাথে কে কথা বলছে, তাহলে আমি কী করে কথা বলবো? না, আমি তো শুভাকাঙ্ক্ষী বলছি বলে সে বিভিন্ন রকম কথা বলতে শুরু করে। আমি বললাম যে যদি আমি এটা না বন্ধ করি তাহলে কি হবে? এটা তো আমার কাজ, আমার ভালো লাগে, আমি করি। হাতের 5টা আঙুল সমান নয়, ঈশ্বর আমাকে আলাদা বানিয়েছেন, আমি এইভাবে চলে অভ্যস্ত, আমি সেই জন্য বলি। তখন বউ আমাকে বললো, যে ফোন করেছিলেন, যিনি ফোন করেছিলেন তিনি আমাকে বললেন যে তুই আজকের প্র্যাকটিসের পর মেয়র রোড দিয়ে হেঁটে যাচ্ছিলিস, তোর কানে একটা এই কালারের হেডফোন ছিল, পিঠে এই কালারের ব্যাগ ছিল, তোর জামাটার এই কালার ছিল, প্যান্টটার এই কালার ছিল। এবার কি এত কিছু বলার পরেও কি তুই ভিডিও কন্টিনিউ করবি? আমি বলছি তুমি তো আমাকে খুব ভালো ফলো করেছো, আশা করি তুমি আমার একজন ফলোয়ার। তা আমার এটা নিয়ে আরও উৎসাহ বাড়লো, আমি আরও বলবো। তখন যেই বললাম তখন আমাকে ঘুরিয়ে বললো যে উল্টো দিক থেকে যদি একটা গাড়ি আসতো তাহলে কি তুই বাড়ি ফিরতে পারতিস? তখন আমি বললাম যে দাদা, রাত্রিবেলা হয়তো তুমি নেশা টেশা করে কথা বলছো, আমি তোমার সাথে কথা বলতে চাই না, তুমি আমার সাথে দেখা করো, তারপর আমি তোমার সাথে কথা বলবো। না, দেখা করবো না, তোকে এই সময় এই জায়গা থেকে এইভাবে বাদ দেওয়া হবে বলে আমাকে সেই সময় বলে দেওয়া হয়েছিল, আগে থেকে বলে দেওয়া হয়েছিল। তার কিছুদিন পর দেখলাম যে সত্যি সত্যি তেমন সিচুয়েশান আসতে শুরু করলো, এবং কয়েকজনের নাম আমার বলতে অসুবিধা নেই যাদেরকে দেখে এই ফিক্সিং সম্পর্কে আমি জেনেছি। মন বা মনন এরম কিছু একটা নাম হবে। তো তারা যে কলকাতা ময়দানে খুব বিখ্যাত নাম, তারা এই ফিক্সিংটাকে একদম ধরে এগিয়ে নিয়ে যাচ্ছে। এরা কারা? এরা অ্যাকচুয়ালি এজেন্ট বলে তারা কলকাতা ফুটবলে আসে, লিগাল এজেন্ট নয়, তথাকথিত এজেন্ট। আচ্ছা। এবার আসে, এরা আসার ফলে কি হয় না, এরা ফরেনার না, এরা বাঙালি। ফরেনারগুলো আসে, এটা মন বলে একজন, মন বা মনন এরম কিছু একটা হবে। হ্যাঁ হ্যাঁ। তো তাকে এই নামেই কলকাতা ময়দানে সবাই চেনে। তো সেই ক্লাবে এরকম একটা নাম আসার ফলে তো আমি জানতে পারি যে আমাকে অফ করে দেওয়া হবে। আমাকে বলা হয় যে তোমার পেমেন্ট ক্লাব করতে পারছে না। তো সেই জন্য আমি বললাম যে এই সময় এসে এরকম, এটা তো আমি যে কলকাতা ফুটবলে বহুদিন ধরে রয়েছি এরকম তো নয়, কিন্তু আমি এই সময় অফ হলে আমার নিজের খারাপ লাগবে। কিছু করার নেই কুন্তল, তোমাকে ছেড়ে দিতে হবে।
নয়তো বিনা পয়সায় কাজ করতে হবে। এবার বিনা পয়সায় কাজ তো আমি করবো না। বলার পর আমি যথারীতি সেখান থেকে খুব খারাপ লাগে, আমি চলে আসি। তারপর সেই টিমের যে প্লেয়াররা ছিল সেই প্লেয়ারদের সাথে আমার সম্পর্ক খুবই ভালো, সব টিমের প্লেয়ারদের সাথেই সম্পর্ক খুব ভালো। তো সেই প্লেয়াররা আমাকে বলে যে কুন্তলদা এরম এরম হচ্ছে, কী হচ্ছে না 9টা প্লেয়ারকে সেই দলে, মানে যে দল থেকে আমাকে বিতাড়িত করা হয়েছিল সেই দলের 9টা প্লেয়ারকে ওয়োতে ডাকা হয়। বিধাননগর এরম জায়গা একটা ওয়ো রয়েছে, সেখানে ডাকা হয়, মানে অনেকটাই ভেতরে, বিধাননগর জায়গাটা বিধাননগর। তো আমি বললাম হ্যাঁ। তারপর তখন বলছে যে এরকম 9 জনের কাছে একটা বড় অঙ্কের টাকার অফার দেওয়া হয় যে এই ম্যাচটা ছাড়ার জন্য। তখন আমি বললাম এটা কে বলে? এটা কোনো প্লেয়ার বলছে? হ্যাঁ, প্লেয়ারটাই আমাকে বলতে থাকে। আমি বললাম এটা কে বলছে? তখন বলছে ওই মনন যে রয়েছে তিনি আর কি প্লেয়ারদের সেই ক্লাবের কর্মকর্তাদের সাথে একটা মিটিং হবে বলে ওতে নিয়ে যায়, গিয়ে তাদের কাছে এই অফারটা দেয়। আমি তারপর তোমরা কি বলে, মানে তোমরা কি বললে? তখন ওরা বলতে থাকে যে আমরা তো কখনোই ফুটবলের সাথে বেইমানি করতে পারবো না। তো তারা ছিল অত্যন্ত ভালো, বেশিরভাগজন চলে আসে, বাইরে স্টেটের কয়েকজন ছিল, তারা সেটার সাথে যুক্ত হয়ে যায়। যথারীতি যুক্ত হয়ে যাওয়ার পর সেই বছর সেই টিমের কোচকেও সেই ফোন, মানে যে ফোনটা এসেছিল আমার কাছে, আমাকেও যেমন বলে দেওয়া হয়েছিল যে আমার লাস্ট টাইম কতটা সেই দলের সাথে, সেই কোচের কথাও বলা হয়েছিল। তো যথারীতি সেই মতো করেই সব কিছু হয়, যে সেই কোচকেও সরে যেতে হয় একটা সময়ের পর। তো এই ছিল হচ্ছে আমার প্রথম এই ফিক্সিংয়ের অভিজ্ঞতা, চলছে তারপর থেকে আর কিছু না। কুন্তলের পড়াশোনা কী নিয়ে? দাদা আমি এইচএস পাস করেছি, করে হচ্ছে আমি নেতাজি নগর কলেজে ভর্তি হয়েছিলাম, পড়াশোনা করছিলাম। এবার আমি ফুটবলটা খেলতাম বলে আমি মনমান একাডেমি গেছিলাম। তো যখন একাডেমিতে গেছিলাম তখন মানে সমস্ত কিছু, ফুটবলটা আমার সব কিছু ছিল। আশা করি তুমি ছোটোবেলা থেকে দেখছো আমাকে, তুমি জানো। তো ফুটবলটা নিয়ে আমার সব কিছু ছিল বলেই আমি সব কিছু ছেড়ে দিয়েছিলাম, দিয়ে আমি চলে গেছিলাম মোহনবাগান একাডেমি। তো আমার হাঁটু ইনজুরি হয়, আর তারপর আমি কন্টিনিউ করতে পারিনি। পারা যেত না এটা নয়, হয়তো ওই কাজটা ঈশ্বর আমার জন্য রাখেনি। তো আমি ফিরে চলে আসি। তো ওই এইচএস অবধি আমার লাস্ট ছিল, তারপর আমার পড়াশোনাটা হয়ে ওঠেনি। তারপরে ফিটনেস ট্রেনিং নিয়ে নিজের ইচ্ছে যা পড়াশোনা করেছি সেই দিয়ে, যাদের এখন বর্তমানে লিগামেন্ট ছিঁড়ে যায় তাদের যে রিহ্যাব আছে, স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনটা আমি করাই, ব্যাস। এবং ফুটবলের সুবাদেই কলকাতা ময়দানে চাকরি। একদম। কুন্তল মোটামুটি আমি তো এখন দেখি যে একদম অন্বেষণ কাপ লাস্ট 2 বছর, ক বছর হচ্ছে এটা নিয়ে? এটা নিয়ে 2 বছর। 2 বছর হচ্ছে, লাস্ট 2 বছর হলো অন্বেষণ কাপ হচ্ছে। এবং গতবার তো ভালোই ছিল, বাট শেষবার মানে দারুণভাবে হলো জিনিসটা। তো সোনারপুরে এটা প্রথমবার দেখলাম যে মেয়েরা ফুটবল খেলছে, তার জন্য একটা সাধুবাদ জানাই যে এরকম একটা ইনিশিয়েটিভ নেওয়ার জন্য। এবং আমি আর একটা জিনিস কুন্তলের থেকে জানতে চাইবো একটু, যে ম্যাচ ফিক্সিং কীভাবে হয়? সাধারণ লোকজনের পক্ষে তো এটা জানা সম্ভব নয়, যে নয় মানলাম যে ওতে নিয়ে গিয়ে বা কোথাও একটা আলাদা জায়গায় গিয়ে সেটেলমেন্ট হলো, বাট মাঠের মধ্যে ফিল্ডে সেটা কীভাবে পসিবল হয় প্লেয়ারদের দ্বারা, এটা যদি একটু শুনি। দেখো, প্রথমত তুমি প্রথম যে কথাটা তুললে যে অন্বেষণ কাপ, আমি অন্বেষণ কাপটা ধরেই বলি যে এটা সম্পূর্ণ যে আমার কৃতিত্ব এটা নয়, আমার পেছনে অনেকজন রয়েছে। আমি তাদের নামগুলো বলতে ভুলবো না, খুব কাছে আমার সাথে যুক্ত না থাকলে হয়তো করে উঠতে পারতাম না। দেবার্গ রয়েছে, বিপ্লব রয়েছে, রাজা রয়েছে, মৌসুমি রয়েছে, এরকম প্রচুর মানুষ রয়েছে, আদিত্য, আরও অনেকজন রয়েছে যে যাদের ছাড়া হয়তো এই অন্বেষণ কাপ করা সম্ভব হতো না। ওরা সাপোর্ট দিচ্ছে আর এই অন্বেষণ কাপ এগিয়ে যাচ্ছে। এই আদিত্য তো রয়েছে, তাছাড়া আরেকজন আদিত্য রয়েছে। তো এইভাবেই জিনিসগুলো একসাথে হয়ে এগিয়ে যাচ্ছে। আর মেয়েদের ফুটবলটা বলতে চারিদিকে আমরা ছেলেদের ফুটবল দেখি, তো মেয়েদের ফুটবলটা আমার মনে হয়েছিল যে এদিককার মেয়েদের যদি এই টুর্নামেন্টটা করে একটু অনুপ্রাণিত করা যায়, তারা মাঠে আসবে, যে মেয়েরাও ফুটবল খেলে এরকম একটা ব্যাপার। তো আমার প্রচেষ্টা ছিল সেটাই, বা আমাদের প্রচেষ্টা ছিল সেটাই আমরা করার চেষ্টা করেছি। আর এই ফিক্সিং সম্পর্কে তুমি যেটা বললে, এটা হচ্ছে মানে একটা টাইম আছে, বুঝলে তো দাদা। মানে এটা বিভিন্ন রকম হয়, হলুদ কার্ড, লাল কার্ডের হয়, গোল ছাড়ার জন্য হয়, ম্যাচ হারার জন্য হয়। মানে একটা ম্যাচের মধ্যে 90 মিনিটের মধ্যে অনেক সিচুয়েশানে ফিক্সিং হয়। যেমন ধরো কোনো একটা প্লেয়ারকে বলা হলো যে তুমি এই সময় তোমার এদিক থেকে একটা এরকম সিগন্যাল হবে, তুমি লাল কার্ড খাবে।
যে যেই লাল কার্ডটা তার হওয়ার নয়। বড় টিমের এইরকম ঘটনা ঘটেছে, আমি টিমের নাম করছি না, কিন্তু বড় টিমের এরকম ঘটনা ঘটেছে যে অযথা ফাউল করা হবে, যে ফাউলটার কোনো যুক্তি নেই, হলুদ কার্ড হলো, আবার মানে যখন উঠছে প্লেয়ারটা তখন আবার প্লেয়ারটাকে একটা টোকা দেওয়া হলো, রেফারি লাল কার্ড দিল। সেই লাল কার্ডেও এই জিনিসটা হতে পারে। আচ্ছা, যে একটা বড় অঙ্কের টাকা যে প্লেয়ারদের কাছে পৌঁছচ্ছে এজেন্টের মাধ্যমে বলতে পারো, বা কখনো কখনো কলকাতা ফুটবল লিগে কোচের মাধ্যমে, বা খুব ক্লোজ থাকা কর্মকর্তার মাধ্যমে এই জিনিসগুলো এসে পৌঁছচ্ছে। বা কখনো বলা হচ্ছে যে 70 মিনিটে বাঁ দিক থেকে একটা টুপি উঠবে, বাঁ দিক থেকে টুপি উঠবে, গ্যালারিতে তো প্রচুর লোক, কী করে দেখা যাবে? তো আগে থেকে সেই জায়গাটাকে মার্ক করে দেওয়া হচ্ছে, যখন প্লেয়ারটা ওয়ার্ম আপ করছে তখন বলে একটু ইশারা করে দেওয়া হচ্ছে যে আমি এখানে আছি। এবার যখন টুপিটা তোলা হচ্ছে তখন তার 5-7 মিনিটের মধ্যে গোল নেওয়া হচ্ছে, এরকম হচ্ছে। লাল কার্ডও সেই রকম, এরকম কিছু না কিছু সিগন্যাল রয়েছে। তো ফলে এই সমস্ত বিষয়টা এইভাবে প্লেয়ারদের কাছে পৌঁছচ্ছে, আর সেই গোলের সুবাদে প্লেয়ারদের কাছে আসছে বড় অঙ্কের টাকার একটা অফার, যে একটা গোল ছাড়া হবে। হায়েস্ট এসছে কলকাতা ফুটবল লিগে, হায়েস্ট এসছে 9 লাখ টাকা, একটা গোল ছাড়বে 9 লাখ টাকা। এখন প্রায় পলিটিক্যাল লোকরা বেশি এগিয়ে আসছে টিমগুলো নেওয়ার জন্য। তারা যখন এগিয়ে আসছে প্লেয়াররা ঠিকঠাক পেমেন্ট পাচ্ছে, কারণ আমরা জানি যে পলিটিক্যাল বিষয়গুলোর জায়গা থেকে স্পন্সারটাও খুব সহজে আসে। এবার সব ক্লাবে কিন্তু পলিটিক্যাল লোক নেই, যেই কারণের জন্য সেই সব ক্লাবে প্লেয়ারদের পেমেন্টটা একদমই কম হয়ে যাচ্ছে। কিন্তু এই বিষয়টা মানে এই ফিক্সিং জিনিসটা ততটাই ওদের কাছে এগিয়ে আসছে যখন তাদের কাছে মাইনেটা, মান্থলি মাইনেটা কম হচ্ছে। মানে এই যে পলিটিক্যাল লোকদের যে টিমগুলো রয়েছে সচরাচর এই টিমগুলোর কাছে এই জিনিসটা আসতে পারছে না, খুব কম আসছে, আসছে না নয়, আসছে। মানে সেখানে এরকম ফিক্সিংটা হয় না বলছো? একদম হয় না, হচ্ছে, কিছুটা হচ্ছে, কিন্তু এই ছোট টিমগুলোর কাছে প্রলোভনটা বেশি আসছে, কারণ এদের মাইনেটা কম, টাকাটা এদের ইনকাম করতে হবে, কিন্তু প্রলোভনটা তাদের কাছে। দেখো প্লেয়াররা যে সবসময় যে প্লেয়াররা ভুল এটা আমি বলবো না, আমাদের সংস্থা, যেই সংস্থা ফুটবলটাকে চালাচ্ছে তাদের কোনো প্রোটেকশান নেই, কোনো প্রোটেকশান নেই। তারা প্রোটেক্ট করার যদি চেষ্টা করে থাকে তাহলে তো এই বিষয়টা প্লেয়ারদের কাছে আসতে যাওয়া থেকে আটকাবে, কিন্তু তাদের কাছে কোনো বাঁধন নেই, সেই জন্য খুব সহজে তারা প্লেয়ারদের কাছে চলে আসতে পারছে। এই তথাকথিত এজেন্ট, এর কোনো না আছে লাইসেন্স, না আছে কিছু, কি করে তারা প্লেয়ারদের কাছে আসছে? আগেকার দিনে কি হতো তুমি হয়তো জানবে দাদা, আগেকার দিনে গ্রামগঞ্জ থেকে প্লেয়ার তুলে আনা হতো, কর্মকর্তারা কষ্ট করে গ্রামে যেত, গিয়ে গ্রাম থেকে প্লেয়ার নিয়ে আসতো। এখন কর্মকর্তারা আর অত বেশি খাটতে চাইছে না। একটা কথা আছে, অলস মস্তিষ্ক শয়তানের বাসা। তারা কি করছে, খুব সহজে এজেন্টের কাছে ছেড়ে দিচ্ছে যে তুমি টিমটা করে দাও। এবার এজেন্ট কি করছে, যে একটা নর্মাল প্লেয়ার যে কোনো দিন সিএফএল মানে কলকাতা ফুটবল লিগ খেলেনি তার কাছে বলতে যাচ্ছে তোকে আমি এই ক্লাবে খেলাবো। সে ভাবছে যে ওরে বাবা আমাকে টিভিতে দেখাবে বা আমার এরকম প্রচার হবে, ঠিক আছে আমি আছি। ফলে ওকে মানে ম্যানিপুলেট করা খুব সহজ হচ্ছে, এটা থেকে আরও বেশি ছড়িয়ে যাচ্ছে, গিয়ে মানে ঝাঁঝরা করে দিচ্ছে কলকাতা ফুটবলটাকে, একদম ঝাঁঝরা করে দিচ্ছে। তাই কি না যে পলিটিক্যাল লোকদের কাছে সেই অর্থটা আছে, কিন্তু নর্মাল কর্মকর্তাদের কাছে সবসময় সেই অর্থটা থাকে না, যেই কারণের জন্য এটা চলতে থাকছে। এমনি কুন্তল, তার মানে ধরো ইস্টবেঙ্গল, মোহনবাগান, মোহামেডান, এই বড় যে ক্লাবগুলো, বাংলার 3টে মেন ক্লাব, এই ক্লাবে তো স্পন্সরের অভাব নেই, তো এই ধরনের ক্লাবের ম্যাচগুলোতে ফিক্সিং হয় না? দেখো ফিক্সিং হয় না এটা বলা ভুল, এদের ফিক্সিংটা যে কীভাবে হয় সেটা বলতে গেলে হয়তো অন ক্যামেরায় বলা যাবে না, এরকম একটা ব্যাপার হয় এদের। কারণ যখন আমরা আমাদের পডকাস্ট শ্যুটের আগে বসে আলোচনা করছিলাম, একটা কথা উঠে এদের কাছে কীরকম আসে বলো তো, এদের কাছে হচ্ছে অনেক বড় অঙ্কের টাকা আসে। মানে ধরো এটাও বলতে গেলে মানে একদম মানে ওপেন কথা যে 100 কোটি টাকা একটা ক্লাবকে দেওয়া হচ্ছে সারা সিজনের জন্য, সারা সিজনের জন্য। তো তার বদলে 4টে থেকে 5টা কি 6টা ম্যাচ তাদেরকে ছেড়ে দিতে হবে। মানে ছেড়ে দিতে হবে বলতে যারা ইনভেস্ট করছে 100 কোটি টাকা যারা দিচ্ছে তাদেরকে 4টে কি 5টা ম্যাচ ছাড়তে হবে। মানে তারা যেরকমভাবে বলবে সেরকমভাবেই রেজাল্ট হবে। হ্যাঁ একদমই তাই। মানে প্লেয়াররা তারা যেমনভাবে বলবে প্লেয়াররা তেমনভাবে খেলবে। তারা বলেই দিচ্ছে যে তোমাদের টাকার কোনো অভাব নেই,
আমরা যতটা পারছি তোমাদের সাপোর্ট করে দিচ্ছি, কিন্তু আমাদের যে বিষয়টা যে 4টে ম্যাচ ছাড়তে হবে, আমাদের হাতে ছাড়তে হবে। এবার সেই 4টে ম্যাচের মধ্যে আমি তোমায় বললাম যে লাল কার্ড হলুদ কার্ডে হয়, গোল খাওয়াতে হয়, ম্যাচ হারাতে হয়। তো ওই টাকাটা ডবল তারা ইনকাম করে নেবে, তারা তো ব্যবসাদার, তাদের মধ্যে সেই কনফিডেন্টটা আছে যেই টাকাটা তারা ইনভেস্ট করছে 100 কোটি টাকা, তার ডবল তারা ওই 4টে ম্যাচে তুলে দেবে। এটা সাধারণ মানুষদের পক্ষে অস্বাভাবিক ব্যাপার, কিন্তু এটা স্বাভাবিক, এটা স্বাভাবিক হচ্ছে এটা। আর তুমি ভেতর থেকে দেখেছো? একদম তাই। থ্রেড কল আসে এখনো? যে ইনস্টাগ্রাম চ্যানেল আছে সেখানে এইসব নিয়ে বলো। প্রচুর আসে দাদা, কিন্তু একটাই, দিনের শেষে ঈশ্বর তোমার সাথে আছে। আমি মনে করি, আমি বাইবেল পড়ি, আমি একজন খ্রিস্ট বিশ্বাসী, তো ওইটা আমার না একটা পাওয়ার। আমি কোনো মনুষ্যের পাওয়ারে এগোতে চাই না বা এগোই না, কারণ আমি জানি যে আমাকে বাবা হতে চাইবে, এই জগতে থেকে যে আমার বাবা হতে চাইবে, সে খুব কম সময়ের জন্য আমার সাথে থাকবে। কারণ বাইবেলে একটা কথা লেখা রয়েছে, যাহা দৃশ্য তা ক্ষণকাল, যা অদৃশ্য তা অনন্তকাল। তো যাহা দৃশ্য, যাকে আমি দেখছি, সে ক্ষণকালের জন্য আমার সাথে আছে, কিন্তু যাকে আমি দেখছি না, সে অনন্তকালের জন্য আমার সাথে আছে। তা আমি ক্ষণকালের ওপর ভরসা করতে চাই না কখনো। আজকে আছে, তার মনের অমিল হলেই সে আমাকে ছেড়ে চলে যেতে পারে, কিন্তু উনি আমাকে ছাড়বেন না, উনি আমাকে বারবার বোঝাবেন, ছেড়ে যাসনি, ছেড়ে যাসনি, ছেড়ে যাসনি, কিন্তু আমার থেকে সে কোনো দিন দূরে যাবে না। কিন্তু মনুষ্য হলে সে দূরে চলে যাবে। ব্যাস। কুন্তল এই লড়াই ক বছরের বা কদিনের? 2 বছর ধরে চলছে দাদা, কিন্তু কোনো সুরাহা হয়নি। মানে এটা আমার বলতে আনন্দও লাগে, কারণ আমি লড়াইটা লড়ে যাচ্ছি। এর মধ্যে মানে আইনি কোনো স্টেপ কিছু এর মধ্যে ইনভলভমেন্ট আছে কিছু, না এমনি লড়াই, নিজের লড়াই? দেখো, আইনি বলতে গেলে আমি পুরোপুরি খুলে বলতে পারবো না কোন কোন স্টেপ নেওয়া হয়েছে বা কী হয়েছে, কিন্তু কুন্তল চক্রবর্তী প্লেয়ারদের নিয়ে যতটা ভাবে বা তার যে আবেগটা রয়েছে প্লেয়ারদের প্রতি, সে কোনো কেস কামারি কোনো প্লেয়ারের এগেনস্টে করবে না কোনো দিন, কারণ সে কোনো দিন চাইবে না। তো বোঝাবার জায়গা থেকে বা এটা আর করো না এই জায়গা থেকে যেখানে যেখানে যাওয়ার দরকার, যেখানে যেখানে বলার দরকার, সর্বোচ্চ স্তরে, সেটা এআইএফএফের সর্বোচ্চ স্তরে, মানে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের সর্বোচ্চ স্তরে, এবং আইএফএর সর্বোচ্চ স্তরে, মানে ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনের সর্বোচ্চ স্তরে, সবার সাথেই আমার এই বিষয়ে কথা হয়েছে। এবার অপেক্ষা এটাই যে তারা কবে এটা পদক্ষেপ নেবে। তোমার কি আশা, যে মানে এক তো হচ্ছে যে বাংলার ফুটবলের, মানে আমি একজন বাঙালি হিসাবে মানে ভারতীয় ফুটবলের তো উন্নতি আমি দেখি না। এই শঙ্কুদা এসেছিলেন কদিন আগে পডকাস্টে, শঙ্কুদার এপিসোডে কখনো আমি তোমায় রেকমেন্ড করবো, পারলে দেখো। তো শঙ্কুদাও বলে গেছেন যে অবস্থা ভীষণই খারাপ। তো একে তো বাংলা তথা ভারতীয় ফুটবল তলানির দিকে, আইএসএল ফ্লপ, যে লোকাল যে টুর্নামেন্টগুলো হতো, যেমন আই লিগ হোক, ডুরান্ড কাপ হোক, এগুলো বন্ধের দিকে অলমোস্ট। তো যদি এই রকম মানে ফুটবলের অবস্থা হয়, তার ওপর এরকম দুর্নীতি, তো ভারতীয় ফুটবলটাকে তুমি কোথায় দেখছো আজ থেকে 5 বছর পর? কী মনে হবে, কী হতে চলেছে? দেখো দাদা, শঙ্কু কাকু মানুষটা খুবই ভালো মানুষ। শঙ্কু কাকু আমাদের এদিকে চেষ্টা করছে, তার জায়গা থেকে প্রচুর ডেভেলপ করার চেষ্টা করছে, তার টিমও এগিয়ে যাচ্ছে, আমরা জানি। আস্তে আস্তে 4th ডিভিশন থেকে 3rd ডিভিশন, তারপর 2nd ডিভিশন উঠে আসছে। তাদের টিমের সাথে যুক্ত যে ব্যক্তিত্বরা রয়েছে, তারাও সাউথের যথেষ্ট নামকরা ব্যক্তিত্ব। সবাই মিলে এক প্রচেষ্টায়, মানে সবার প্রচেষ্টায় টিমটা এগিয়ে যাচ্ছে। কিন্তু আমার মাঝে মাঝে দুঃখ হয় যে সেই সাউথের ছেলে হয়ে আমি যেই জিনিসটা নিয়ে বলছি, খুল্লা বলছি, শঙ্কু কাকুরা সেটা বলছে না। আমি অবাক হই মাঝে মাঝে যে শঙ্কু কাকু কেন বলছে না। তারা তো আমার থেকে বেশি জানে, আমার থেকে তাদের বয়সটা বেশি, তাদের কি এখনও অনেক কিছু পাওয়ার রয়েছে, কিন্তু আমি সেই পাওয়াটা থেকে দূরে চলে যাচ্ছি কেন? আমার মনে হচ্ছে যে আমি জীবন অনেক কিছু পেয়ে গেছি। অনেকে বলে যে তুই এত কিছু বলছিস, কলকাতা ফুটবল লিগ বা ওপর দিকে তোকে আর কেউ কোনো জায়গায় কাজে নেবে না, কিন্তু আমি তো এই কিছুদিন আগে বেঙ্গল টিমে কাজ করার সুযোগ পেলাম, আন্ডার 20 বেঙ্গল টিমের ফিজিক্যাল ট্রেনার ছিলাম। আচ্ছা, তো কী করে দাদা এটা সম্ভব? ওপরওয়ালা না চাইতে কেউ কারোর জায়গা কী করে নষ্ট করতে পারে? কিন্তু আমরা আমাদের সত্তা থেকে কেন বেরিয়ে যাচ্ছি? এত ভালো ভালো মানুষরা রয়েছে সাউথে, কেউ কি মানে মানে ফিক্সিং হচ্ছে না এটা কেউ বলতে পারবে? হচ্ছে, তারা সবাই জানে হচ্ছে, কিন্তু তারা কেউ মুখ খুলে বলছে না কেন? আমার সাথে দেখা হলে তারা আমার পিঠটা চাপড়াচ্ছে, আমার পিঠটা লাল হয়ে গেছে, কিন্তু তারা কেন মুখ খুলে বলছে না? আমার দুঃখ হয় সেখানে। এবার আশা করি তারা আগামী দিন বলবে, আশায় থাকতে হবে।
ভারতীয় ফুটবলটাকে তুমি যে জায়গায় দেখার কথা বলছো যে গ্রাসরুট ডেভেলপমেন্ট অত্যন্ত জরুরি, যেটা হয়তো আইএফএ চেষ্টা করছে, দীর্ঘদিন ধরে চেষ্টা করছে। আসলে ময়দানের মাঠগুলোতে কি হয়, শুরু ওখান থেকেই ময়দানের মাঠগুলোতে সারা বছর বিভিন্ন রকম খেলাধুলা লেগে থাকে, হকি চলছে, ক্রিকেট চলছে, সব কিছু চলছে। সেই সময় আবার আমাদের ব্রিগেডও হয়, এটা তোমাকে বলতে হবে। যেই প্লেয়ার মানে একটা কম বয়সী ছেলে সুনীল ছেত্রী হওয়ার স্বপ্ন দেখছে যেই মাঠ থেকে, সেই মাঠের পাশে ব্রিগেডের সময়, সেই মাঠের ধারে ব্রিগেডের সময় 4 চাকা ঢুকিয়ে দিচ্ছে, একটা পটি করে দিচ্ছে, একটা হিসু করে দিচ্ছে। সেই মাঠ থেকে আমরা কি করে আশা করতে পারি যে সুনীল ছেত্রী বেরোবে? সম্ভব না কখনো। তো যাই হোক, এই সমস্ত বিষয়গুলো থেকে আমার মনে হয় যে গ্রাসরুট ডেভেলপমেন্টটার দিকে একটু জোর দেওয়া জরুরি। অনেক কর্মকর্তারা আছে যারা বাইরে খেলতে যেতে চায় না, বাইরের মাঠে, আমি যতটা শুনেছি, যতটা বাইরের মাঠে মানে বাইরের মাঠে বলতে ময়দানের বাইরের মাঠে তারা খেলতে যেতে চায় না, কারণ একটা অর্থের ব্যাপার থাকে, যে সব ক্লাবের কাছে সেই অর্থটা থাকে না, নিচের দিকের ডিভিশনে বলছি। তো আশা করি আগামী দিন, বা এটা আমারও ইচ্ছে বলতে পারা যায়, যে আগামী দিন যারা নিয়ামক সংস্থা, যারা দায়িত্বে রয়েছে, তারা একসাথে হয়ে এই ক্লাবগুলোকে এক জায়গায় এনে একটা মিটিংয়ের মাধ্যমে এটার কোনো না কোনো সলিউশন করবে, যাতে প্লেয়াররা ভালো মাঠ পায় এবং তারা তাদের খেলাটা করতে পারে। এই কিছুদিন আগেও আমরা দেখলাম একজনের সিমবোন ভেঙে গেল, ওই কলকাতা ময়দানের মাঠে খেলতে গিয়ে সিমবোন ভেঙে গেল। তো দেখতে গেছিলাম, আমাদের সাউথের ছেলে, তাকে যথাযথ সাহায্য করেছে, যথাযথ বলতে কি তার সমস্ত কিছুই দায়িত্ব নিয়েছে জয়দীপ মুখার্জি, এটাও আমি জানতাম। এছাড়া আইএফের বহু মানুষ তাকে ফোন করেছে। অজিত ব্যানার্জি, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যিনি দাদা, তিনিও সেই ছেলেটাকে ফোন করেছে, তার পাশে থাকার, সব সময়ের জন্য আশ্বাস দিয়েছে, যা কিছু দরকার হবে বলবি। জয়দীপ মুখার্জি সমস্ত কিছু, মানে এখন ছেলেটা মাঠে খেলছে, পেছনে যতটাই সাপোর্ট রয়েছে জয়দীপ মুখার্জি, সে বারবার, সেই ছেলেটা বারবারই বলে, আমাকে ফোন করে এবং বলে। তো এই সমস্ত জায়গা থেকে আমার মনে হয় যে এই ছেলেটার পাটা কেন ভাঙছে, হ্যাঁ ভাঙতেই পারে, খেলার মাঠে পা ভাঙতেই পারে, কিন্তু এরকম আমরা দেখতে পাচ্ছি প্রতি বছর কিছু না কিছু ক্ষতি হতে চলেছে। এই বিষয়টার দিকে যদি জোর দেওয়া হয়, যে মাঠটার দিকে, কারণ বাচ্চাদের নিয়েই আমাদের আসল কাজ, বড়দের নিয়ে আসল কাজ, সেটা হলে আশা করি বাংলার ফুটবলে এগিয়ে যাবে, বা ভারতীয় ফুটবলে এগিয়ে যাবে আমাদের বাংলা থেকে। আগের দিন শঙ্কুদাও মানে রাজনীতি নিয়ে বলছিলেন, যে মানে উনিও বলছিলেন যে মানে পলিটিক্যালি ফুটবলের ভালোর দিকে দেখা হচ্ছে জিনিসটা। আজকে তুমিও জিনিসটা বললে, তো ভালো লাগলো শুনে। একটু পার্সোনালি আসি, যেটা হচ্ছে ছোটোবেলা থেকে নিজে ফুটবল খেলো, কোন বয়স থেকে মোটামুটি ফুটবল খেলো? ফুটবল খেলছি অনেক ছোটো বছর বয়স থেকে, প্রায় ওই পাড়ার মাঠে তো খেলতাম 10-11 বছর বয়স থেকে। স্কুল থেকে বাড়ি ফেরার পর ওই মোজা কেটে অ্যাঙ্কলেট বানিয়ে আর খেলতে চলে যেতাম মাঠে পড়ে। অ্যাঙ্কলেট বাড়ি থেকে তখন কিনে দেওয়া হতো না, কী খেলছি তার ঠিক নেই, কিন্তু সবাই দেখে দেখে অ্যাঙ্কলেটটা পড়তে চাইতাম, তা হতো না বলে মোজাটা কেটে অ্যাঙ্কলেট করে চলে যেতাম। তো তখন থেকে শুরু হয়েছে, তারপর আস্তে আস্তে বিভিন্ন জায়গায় প্র্যাকটিসে যাওয়ার চেষ্টা করি, ব্যাস। আর কুন্তলের পছন্দের ক্লাব, দেশ ফুটবলের? ক্লাব বলতে মোহনবাগান, আর হচ্ছে যে দেশ বলতে আমার বেশিরভাগটা ভালো লাগে ব্রাজিল, আর্জেন্টিনা খুব ভালো লাগে, কারণ আমি বাপায় ফুটবল খেলতাম, লিওনেল মেসিও বাপায় ফুটবল খেলে। হ্যাঁ, মার্সেলোকে খুব ভালো লাগে, লেফট ব্যাক, ওই পজিশানটায় আমি খেলতাম, ওর খেলাটা আমার খুব ভালো লাগে, ব্যাস। মানে যদি বলি ব্রাজিল না আর্জেন্টিনা? বলা খুব টাফ, কিন্তু তবুও ব্রাজিল, হ্যাঁ, কিন্তু আর্জেন্টিনা মেসির জন্য। মানে এদিকে মার্সেলোর খুব ভক্ত আমি আগে শুনেছি, মেসির কথা যে মেনশন করে, স্টিল মানে ব্রাজিল আর্জেন্টিনার মধ্যে স্টিল ব্রাজিলকেই এগিয়ে রাখছে, মানে ব্রাজিল। আর বাংলার মধ্যে মোহনবাগান। আর যদি আমি বলি যে ফেভারিট খেলোয়াড়, বাংলা নাকি বিদেশে? সবই শুনি। যদি বিদেশে বলো তাহলে ওই মার্সেলোকে খুব ভালো লাগে। আর বাংলায় লালরিন ডিকা রালতে বলে একটা প্লেয়ার ছিল, ও হচ্ছে ইস্ট বেঙ্গল খেলতো, ওর খেলাটা আমার খুব ভালো লাগতো। ডিকা, লালরিন ডিকা, মানে শর্টেটাকে ডিকা বলে ডাকা হতো, তা আমার বন্ধুরা আমাকে ডিকা বলে ডাকতো, আমার খুব ভালো লাগতো, ও মাপায়ের প্লেয়ার, তো ওর খেলাটা আমার খুব ভালো লাগতো। আর বর্তমান সময়ে তো অনেক ভালো ভালো খেলোয়াড় রয়েছে, তাদের সবার খেলাই ভালো লাগে। আর বিদেশি ক্লাব কার সাপোর্টার? বিদেশি ক্লাব বলতে আমার বার্সেলোনার খেলা খুব ভালো লাগে, প্রচুর পাস খেলে, তো সব টিমই, বিদেশে সব টিমই প্রচুর পাস খেলে, কিন্তু ওটা একটু আলাদা, নিজের চোখে ভালো লাগে আর কি। ক্রিকেট দেখা হয়? না,
দেখা হয় না। কুন্তল ফিটনেস ট্রেনারও। আর আমি এই সুযোগ আরেকবার বলে রাখি একটু, যে মানে ওই আমি জানতাম যে কলকাতা ময়দানে তো এই ঝামেলাঝাটির জন্য কলকাতা ময়দানে ঢুকতে দেওয়া হয় না, আবার 2 বছর পর আবার কাজ শুরু করেছো, এটাও তো একটা লড়াই। কারণ যেখান থেকে থ্রেড কল আসছে, এই লেভেলের ফলো করছে, সেই জায়গায় আবার ঢোকা, এইটা একটু শুনি কুন্তল কীভাবে পসিবল হলো? আমি কখনো ভাবিনি যে আমাকে নেবে কেউ। এবার ঈশ্বরের অনুগ্রহে প্রত্যেক বছরই কোনো না কোনো টিম ফিটনেস ট্রেনিং করাবার জন্য বলে, কিন্তু আমি যখন এই বিষয়টা নিয়ে কাজ করছিলাম আমার মনে হচ্ছিল যে আমি ওই জায়গা থেকে কাজ করতে পারবো না, আমাকে একটু বেরিয়ে আসতে হবে। তা আমি 2 বছর পুরোপুরি অফ ছিলাম। এবছরও বেশ কয়েকটা টিম বলেছিল কাজ করার জন্য, মানে আমাকে সুযোগ দিয়েছিল। আমি বলেছিল বলতে গেলে আমার বলাটা ধরনটা অন্য হবে, সুযোগ পেয়েছিলাম, কিন্তু যাই হোক একটা মানে নিজের নীতিতে এগোবো বলে আমি কাজ করিনি। কিন্তু বাংলা দলের সুযোগটা হঠাৎ আসে। আর আমি এই তোমার পডকাস্ট থেকে আমি একটা কথা বলতে চাই যে সৎ থাকলে না কাউকে তেল দিতে হয় না। আমি কিন্তু আমার জায়গাটা নিয়ে, এটা আমার অহংকার নয়, এটা আমার সততার জায়গা থেকে আমি বলছি, আমি কাউকে তেল দিইনি যে আমাকে একটু সুযোগ দাও কাজ করা। ঈশ্বর আমাকে মনোনীত করেছে, কারুর না কারুর মাধ্যমে আমার কাছে খবর এসেছে যে তুমি কি কাজ করবে। তখন আমি তাকে বলেছিলাম যে অবশ্যই, এটা এই সুযোগটা আমি পেলে তো আমার খুবই ভালো লাগে, কিন্তু আমি কাউকে ধরতে যাই। এটা আমার কাছে সুযোগ হতে পারে, কিন্তু আমি কারোর কাছে ধরতে যাই। তো আমাকে সেই জায়গাটা কাজ করার সুযোগ দেওয়া হয়, আমি কাজ করি। তো আবারও সেই মাঠে প্লেয়ারদের সাথে একসাথে দেখা হয়, খুব ভালো লাগে। মায়ের খুব ইচ্ছে যে আগামী দিন, মা বা আমার বইয়ের খুব ইচ্ছে আগামী দিন আমি কলকাতা ফুটবলে আবার কাজ করব। দেখা যাক সামনের বছর কী হয়। এরকম নিশ্চয়ই হবে। আর আমি এটা বলে রাখি, এটা আমাদের কাছে গর্বের যে আমাদের পাড়ার একজন ছোট ভাই যে সেই বয়সে এরকম একটা লড়াই জারি রাখছে এবং অর্থের অঙ্ককে নাকচ করে। তো গল্পটা প্রচুর, অর্থের অঙ্কর গল্পটা মানে প্রায় সময় এসছে, যেমন থ্রেডটা এসছে, মেরে দেবে এই সমস্ত বিষয় যখন এসছে। আরেকটা খুব মজার গল্প, সেটা হচ্ছে যে আমার এক বন্ধুকে বলা হয় যে তোকে সই করাবো এই ক্লাবে। তখন তো সে খুব উৎসাহী হয়ে যায়, এর বদলে তোকে একটা কাজ করতে হবে। কি কাজ করতে হবে না, কুন্তলকে মারতে হবে, তাকে বলা হয়। তো আমি সেই কথাটা শুনে না বিশ্বাস করিনি। মারতে মানে হ্যাঁ হ্যাঁ, ঠ্যাঙানি সেটা বলে, না একদম মেরে ফেলা না। তো আমি সেটা শুনে না আমি বিশ্বাস করি না, আমি এরকম বলতে পারে কখনো এই মানুষটার মানে আমি ছোটোবেলা থেকে দেখে আসছি। হ্যাঁ, হতে পারে আমি তাকে ট্রেনিংও করিয়েছি, তো সব খুলে বলছি না, সে বুঝতেও পেরে যাবে আমি বলছি যদি তার কাছে ভিডিওটা পৌঁছয়। তো আমি বললাম এটা আমি বিশ্বাস করি, দাঁড়া আমি তোর কাছে যাচ্ছি। আমি এলাম তার কাছে, গিয়ে আমি তাকে বললাম তুই একটা ফোন করতো না, আমি আর ফোন করবো না। আমি দেখ না ভাই একটু ফোন কর না, আমি নিজের কানে শুনি শান্তি পাই। তখন বলে সে ফোন করলো, সে ফোন করে আবার একই কথা বলছে, তাকে বলছে যে ঘরে ঢুকবি, বেল দিবি, কুন্তল যেই দরজাটা খুলবে মানে ধুমা মার শুরু করবি, কোনো কথা নয়, এত মারবি, বাদ বাকিটা আমি দেখে নেব, মানে থানা পুলিশ যা ঝামেলা আমি দেখে নেব। কারণ সে একজন রেপুটেড খেলোয়াড়, তার জায়গাটা মানে সে প্লেয়ার, তো আমি বুঝে নেব। তো ও তখন আমার দিকে দেখছে, আমি ওর দিকে দেখছি, আমার বিশ্বাস হচ্ছে না তখনও যে এই লোকটা কল রেকর্ডিংয়ে লাউডস্পিকারে দিয়ে কথা বলছিল, আমি শুনতে পাচ্ছি আর কি এই কথাটা এটা বলতে পারে। তো শুনলাম, অভিজ্ঞতা হলো, ভালো লাগলো। আর প্রার্থনা করলাম যে ওনার এই বুদ্ধি যেন পাল্টায় ওপরওয়ালা, কারণ কেউ কারুর ক্ষতি করতে চাইলে নিজের ক্ষতি আগে হয়। আমার মনে হলো যে এই বুদ্ধি যেন তার পাল্টায়, এরকম যেন আর তার মনে না থাকে, ব্যাস আর কিছু না। এগুলো খুব মজার গল্প, ছোট ছোট ঘটনা ঘটেছে আর কি। কুন্তলের 2খানা জিম আছে, তো জিম নিয়ে একটু শুনি কুন্তল। জিম বলতে আমার জিমটা না খুব ছোট, ব্যাপারটা হচ্ছে এই 400 স্কোয়ার ফিটে, কিন্তু ওই জিমের স্বপ্নগুলো অনেক বড় বড়। মানে কীরকম বলবো, যে আমার রাজপুরের জিমটায় অনেক মানে কলকাতা ফুটবলের প্রিমিয়ার ডিভিশনের প্রায় সাউথের প্রায় প্লেয়ার আসে। এটা আমার কাছে খুব গর্বের বিষয় যে আমার ছোট্ট একটা জিম, প্রচুর যে ইনস্ট্রুমেন্ট আছে তাও নেই, তো তবুও তারা আসে বিশ্বাস করে, ভালোবেসে আসে, আমি ট্রেনিং করানোর তাদের সুযোগ পাই। সোনারপুরের জিমটায় এই অফ সিজনে আমি প্রবীর দাসকে ট্রেনিং করাবার সুযোগ পেয়েছি, যে মুম্বাই সিটি এফসিতে এখন খেলছে।
আইএসএলে। আর হচ্ছে এখন আমি ট্রেনিং করাচ্ছি হচ্ছে দিব্যেন্দু, যে মোহনবাগান আইএসএল টিমে রয়েছে দিব্যেন্দু, সেও সোনারপুরে আসে। এবং সবথেকে বড় কথা, এরা তো একটা লেভেলে চলে গেছে, যারা ওই লেভেলটা যাওয়ার জন্য পরিশ্রম করছে তাদেরকে আমি দেখতে পাই, তাদেরকে আমি ট্রেনিং করানোর সুযোগ পাই, মানে তাদের স্বপ্নটা, তাদের ইচ্ছেটাকে খুব কাছ থেকে দেখতে পারি, ফিল করতে পারি, কারণ আমার ওই ইচ্ছেটা ছিল একদিন, আমার খুব ভালো লাগে। তো আমার অভিজ্ঞতা বলতে সাধারণ মানুষ তো আছে এই জিমে, প্লেয়ারদের সাথে আমার সময় কাটাতে বেশি ভালো লাগে। তো এদেরকে যে আমি সুযোগ পাই, যে আমাদের সাউথের প্রিমিয়ার ডিভিশনের, ফার্স্ট ডিভিশনের বা নিচের দিকেও যত প্লেয়ার আছে, প্রায় প্লেয়ার আমাদের মানে জিমে ট্রেনিং করতে আসে, এই সুযোগটা পাই, এটা খুব ভালো লাগে। আর এটা করতে করতে ওই জায়গায় যাওয়ার ইচ্ছেটা চলে গেছে, মানে কলকাতা ময়দানে, কারণ এদের তো আমি পেয়ে যাচ্ছি। ওপরওয়ালা যখন আমায় শান্তিটা দিচ্ছে, আমি বেশি শান্তি আশা করবো কেন, আমি শান্তিতে আছি এদের নিয়ে কেন। ব্যাস। অন্বেষণ কাপ নিয়ে কুন্তলের আর কি স্বপ্ন আছে, ভবিষ্যৎ প্রকল্প কি? ভবিষ্যৎ পরিকল্পনা দাদা অনেক রয়েছে, কিন্তু কি না, ওই খুব ছোট মানুষ তো, আর এখনও অবধি কোনো পলিটিক্যাল কোনো দলের সাথে যুক্ত হতে পারিনি, যেই কারণে পলিটিক্যাল দলের সাথে যে যুক্ত হতাম, স্পন্সারটা আমার কাছে খুব আগে চলে আসতো। তো ছোট মানুষ, সেই জন্য স্পন্সারটা আসতে খুব কষ্ট হয়, এসে পৌঁছয় না। তো লাস্ট বছরও খুব কষ্ট করে করেছি, কিছু জায়গায় টাকা পয়সা এখনও বাকি রয়েছে, তো তারাও বিশ্বাস করে, ভরসা করে, সেই জন্য তারা ধার বাকিটা দিয়েছে। আশা করি আগামী দিন এই সমস্ত বিষয় কাটিয়ে ফেলতে পারবো আর এগোতে পারবো। যদি স্পন্সারটা প্রত্যেক বছর আসতে থাকে, কোনো মানুষ যদি এগিয়ে আসতে থাকে ভালো কাজের জন্য, তাহলে আমরা এই কাজটা চালিয়ে যেতে পারবো। নিশ্চয়ই হবে। আর কুশলের এমনি ফুটবল নিয়ে কিছু মেসেজ, যারা রাজপুর, সোনারপুর বা খেলোয়াড়রা যারা উঠছে, কারণ এই জিনিসটা একটা খুব বড় জিনিস, যে পয়সার প্রলোভন আর এমনি ফুটবলেরই অবস্থা, তো সেইটা নিয়ে তোমার যদি কিছু বিশেষ কথা থাকে এই প্লেয়ারদের উদ্দেশ্যে একটু কিছু বলো। প্লেয়ারদের উদ্দেশ্যে এটাই বলবো যে নিজের জীবনের ওপর বেশি গুরুত্ব দিতে হবে। ব্যাপারটা হচ্ছে যে আমরা খুব তাড়াতাড়ি টাকার পেছনে দৌড়ে চলে যাচ্ছি। নিজের জীবন বলতে, আজকে আমি আমার কাজটা কি করছি, যদি কালকে বেঁচে থাকি, যদি সূর্যের আলো দেখতে পাই, কালকে আমি কাজটা কি করব, এইটুকুনির মধ্যে নিজেকে সীমাবদ্ধ করে রাখতে হবে। উচ্চ আকাঙ্ক্ষা দরকার নেই, যে আমি ইন্ডিয়া টিমের গেঞ্জি পরবো, দরকার নেই। তুমি কালকে বেঁচে থাকবে কিনা কেউ জানে না, তাহলে ওটা নিয়ে আমি ভেবে নিজেকে ডিপ্রেশনে পাঠাতে যাব কেন, বা আমি ভেবে সময়টা নষ্ট করব কেন। আমার মনে হয় যে আজকে আমি যে কাজটা করছি, সেই কাজটার দিকে জোর দিয়ে, মন দিয়ে ফোকাস করাটা খুব দরকার। আর সিস্টেমগুলো, ক্যাম্পগুলোকে বলবো, সিস্টেমগুলো যদি আমাদের সাউথের দিকে একটু ভালো হয়, চালানো, এক ক্যাম্প চালানো বলা সহজ, ক্যাম্প চালানো খুব টাফ ব্যাপার। তো সেই সিস্টেমগুলো, যে তাদেরকে কোনো একটা ভালো জায়গায় পুট করা হচ্ছে বছরের শেষে, সেই জিনিসটা যদি অপরচুনিটি তাদের দেওয়া হয়, আমার মনে হয় যে প্লেয়ারদেরও উৎসাহ বাড়বে আর ক্যাম্পগুলোও এগিয়ে যেতে পারবে। আর প্লেয়ারদের শুধু ওইটাই বলবো যে আজকের দিনটা নিয়ে ভাবতে হবে, কালকে কি হবে কেউ জানে না, আমরা সূর্য দেখতে পাবো কি না তাও জানি না, কিন্তু আজকের দিনটা নিয়ে ভাবতে হবে যে ফুটবলের জন্য আজকের দিনে শুরু থেকে শেষ অবধি আমরা আমাদের 100%টা দিতে পেরেছি কি, এটা নিয়ে ভাবতে হবে। ব্যাস। আর কুন্তল, আমাদের একটা খুব ফেভারিট সেগমেন্ট আছে, বিশেষ করে আমার, যেটা হচ্ছে ভূত নিয়ে। তো কুন্তল কি ভূত বিশ্বাস করো? ভূত বিশ্বাস ঠিক করি না দাদা, এরকম সিচুয়েশান তেমন একটা হয়নি। এই তুমি শুরু করার আগেও বলছিলে হয়নি, কিন্তু একটা এই তখন ভুলে গেছিলাম, তোমাকে বলছিলাম এমন কিছু নেই, এখন একটা মনে পড়লো। সেটা হচ্ছে যে আমরা দীঘায় গেছিলাম বন্ধুরা, ফিরছিলাম, তো বাইক নিয়ে প্রথম দীঘা গেছিলাম, তো ফিরছিলাম, তো একটা রাস্তা পড়েছিল, ওই রাস্তাটা আমরা খুব ভুল টাইমে বেরিয়েছিলাম, মানে 9:40 দীঘা থেকে আমরা বাইক স্টার্ট দিয়েছিলাম। এবার একটা রাস্তা ছিল, দুদিকে জঙ্গল, তো বড় বড় গাছ রয়েছে। তো আমরা যেতে যেতে আমার পেছনে যে বসেছিল সৌরভ, তো হঠাৎ দেখলাম যে আমার পাশ থেকে আমাদের যে আরও 3টে বাইক ছিল তারা এগিয়ে গেল, আমরা একটু স্লো হয়ে যাচ্ছি, হঠাৎ দেখলাম আমাদের বাইকের পেছনে একটা বাঁশ দিয়ে মারার মতো দাম করে একটা আওয়াজ হলো। আচ্ছা। তো কী আওয়াজ হলো বুঝতে পারলাম না, সাথে সাথে থেমে গেলাম, গাড়িটা ফুটপাতে নামালাম, মানে রাস্তা থেকে নামিয়ে দেখলাম যে পেছনে কিছু ভেঙে টেঙে গেছে কি না, দেখলাম কিছুই হয়নি। তো আমার পেছনে যে বসেছিল সে খুব ভয় পেয়ে গেছিলো, আমি তো একটু চেঁচিয়ে, আমি প্রচুর ভয় পেয়েছি, গায়ে কাঁটা দিচ্ছে, তো প্রচুর চেঁচিয়ে টেঁচিয়ে নিয়ে তাড়াতাড়ি বসো, যেতেই হবে তাড়াতাড়ি বলে টোলে ওই রাস্তাটা আমরা টপকে আমরা খুব ভয় পেয়ে গেছি।
আবার আমাদের কোনো বন্ধু বান্ধবদের আমরা পাশে পাইনি। তো একটা কজন ছিলে তোমরা টোটাল? আমরা ছিলাম হচ্ছে 8 জন, 4টে বাইক ছিল। আর সময় তখন টাইমটা আমার ঠিক মনে নেই, ওই আমরা 9:40 বেরিয়েছিলাম, মানে হচ্ছে ওখানে ওই 12টা-13টা হবে হয়তো, এরকম হবে, 11:30-12টা হবে। ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, ওয়েদার দারুণ একদম। এবার যথারীতি আমি ওই বন্ধুদেরকে গিয়ে জিজ্ঞেস করলাম যে কী ব্যাপার হলো, যে কেউ যদি বিপদে পড়ে কোনো বন্ধু, তাহলে মানে তোরা কি দাঁড়াবি না? তা ওরা তখন বলতে থাকলো যে পাগল হয়েছিস নাকি? আমি যে মানে, বলছে তোর তো অনেক আগে আমরা চলে এসেছি, অনেক আগে, তাহলে আমরা দাঁড়াবো কী করে? মানে আমিও এমন এমন একটা কথা বলে ফেলছি, মানে ভ্রম চলে আসছে। যাই হোক, আমি বুঝতে পারছি না আমি কি বলছি। তো একটা ধাবা ছিল, ধাবাতে গিয়ে পেট্রোল পাম্প টপকে গিয়ে একটা ধাবা ছিল, ধাবাতে গিয়ে দাঁড়ালাম, গিয়ে ধাবার লোকটাকে এইভাবে আমাদের কথাগুলো শেয়ার করলাম। তো বলছে যে একদিকে কবরস্থান ছিল, একদিকে শ্মশান ছিল, তো হয়তো কেউ টপকাচ্ছিল, তুমি বাধা হয়ে গেছে, তোমায় ধাক্কা মেরে দিয়েছে, এইরকম একটা সিচুয়েশান হয়েছে। তখন আরও ভয় পেয়ে গেছিলাম, রাত্রিবেলা গাড়ি চালাইনি। তার পরের দিন সকালবেলা ওই 3:30-4টের দিকে আবার স্টার্ট করেছি, রাতটা ধাবাতেই কেটে গেছে। আর সিনেমা দেখা হয়? খুব কম দেখা হয় দাদা, ওই সারাদিন কাজের মধ্যে থাকি বলে খুব কম দেখা হয়। ওই সিনেমা বলতে আমার খুব ভালো লাগে প্রভু যিশুর একটা সিনেমা দেখতে, তার শুরু থেকে শেষ অবধি, মানে বাইবেলে যেটা লেখা রয়েছে তো সেই অনুযায়ী একটা সিনেমা রয়েছে প্রভু যিশুর জীবনী। তো ওই সিনেমাটাই একটু ঘরে চালিয়ে মাঝে মাঝে দেখা হয়, কিছু ভাইদের ডেকে ডেকে আনি, ধরে ধরে আনি, বসে দেখবো, ওইটাই দেখা হয়। আর তাছাড়া কিছু হয় না। গান শোনা হয় প্রচুর, যিশুর গান শোনা হয় প্রচুর, সাধারণ গানও অনেক শোনা হয়, এইভাবেই চলতে থাকে আর কি। কুন্তল আস্তিক ছেলে। আর সাধারণ গান শোনা বলতে পছন্দের গায়ক বা গায়িকা কিছু? অরিজিৎ সিং, শ্রেয়া ঘোষাল। আর যদি ফুটবল না খেলতে, যদি ফিটনেস এদিকে না যেতে, অল্টারনেট 3টে প্রফেশন কি হতে পারতো? এই প্রশ্নটা দাদা আগেও পেয়েছি, কিন্তু 3টে কেন, একটাও আমি কিছু ধরবো না, মানে বলতে পারবো না, কারণ আমি এরকম কিছু ভাবিনি কোনো দিন। ফুটবল ছাড়তে হবে সেটাও ভাবিনি, নিজে যে ওই জামা প্যান্ট পরে 10টার সময় যে অফিস যাওয়া, প্রাইভেট সেক্টরে চাকরি করা, এরকম আমি নিজেকে নিয়ে কোনো দিন কিছু ভাবিনি, মানে ওটা আমি মেলাতেই পারি না নিজের সাথে। তো আমি এটা বলতে পারবো না দাদা যে কখন, মানে ফুটবলটা আমার কাছে এমনই একটা ছিল যে ওটাই আমার মানে বাঁ হাত, আর মানে আমার হার্ডওয়ার্কটা আমার ডান হাত, এরকম ছিল। কিন্তু কোনোভাবে হয়নি, বাঁ হাতটা কাজ করেনি, অকেজো হয়ে গেছে, ডান হাতটা হার্ডওয়ার্কটা আছে এখনও। এবার ঈশ্বর যেদিকে নিয়ে গেছেন সেদিকে চলছি। সামনের দিকে যে প্রচুর উচ্চ আকাঙ্ক্ষা আছে, এখানে যেতে হবে বা ISL ট্রেনিং করাবো, বড় জায়গায় ট্রেনিং করাবো, কোনো ইচ্ছে নেই দাদা। যেখানে রয়েছি ওখানে থেকে ট্রেনিং, যাদেরকে ট্রেনিং করাবার সুযোগ পাচ্ছি, সবার মধ্যেই তো ওপরওয়ালা সবাইকে মানে মনোনীত করে তো ওইখানে পাঠাচ্ছে, আমি সুযোগ পাচ্ছি, তাদেরকে ট্রেনিং করানোর ব্যাস যথেষ্ট। কুন্তল যখন অ্যাক্সিডেন্টটা হলো, মানে আমি বুঝতে পারছি ফুটবলের প্রতি কীরকম ভালোবাসা আছে, মানে তখন বয়সটা আরেকবার একটু বলো। বয়সটা তখন আমি ফার্স্ট ডিভিশন খেলছি, মানে তখন আমার কীরকম হবে, ওই 19-20 এরকম হবে, হ্যাঁ 19-20 হবে। তো আমি ফার্স্ট ডিভিশন খেলছি, তখন মৌরি স্পোর্টিং ক্লাবে খেলছিলাম, রঞ্জন ভট্টাচার্য করছিল, আর ট্রায়াল দিয়ে আমি সুযোগ পেয়েছিলাম। আমি প্রচুর ট্রায়াল দিতাম, মানে আমার হাইটটা ছোট্টখাট্টো বলে ভরসা করে তেমন কোচরা নিতে চাইতো না, এরকম এই সিচুয়েশানটা এখনও প্রচুর ফেস করতে হয়। তবু ওই আমার এক তখন দাদা ছিল, তিনি আমাকে সব জায়গায় নিয়ে যেতেন, গোবিন্দদা বলে একজন ছিল সিনিয়র প্লেয়ার, তিনি আমাকে সমস্ত জায়গায় নিয়ে যেত, আর তিনি মাঠের বাইরে দাঁড়িয়ে থাকতেন যখন আমি ট্রায়াল দিতাম। তো ওই জায়গা থেকেই রঞ্জন ভট্টাচার্য তিনি আমাকে পছন্দ করেন, আর মৌরি স্পোর্টিংয়ে খেলার সুযোগ পাই। তারপর ওখান থেকে হচ্ছে জর্জ টেলিগ্রাফ আন্ডার-19 খেলি, আর ওই মৌরিতে থাকা, জর্জ টেলিগ্রাফ থাকাকালীন আন্ডার-19 যখন IFA শিল্ড আমি খেলি, তখন আমার ইনজুরিটা হয়। তো প্র্যাকটিসে আমার লেগেছিল, আর লাগার পর হয়ে যায়, তারপর লাগাটা রিকভারিও হয়ে গেছিলো। তারপর আবার যখন মোহনবাগান একাডেমিতে গেছিলাম, মোহনবাগান একাডেমিতে আমাকে পাঠিয়েছিল হচ্ছে সৌভিক চক্রবর্তী, যে এখন ইস্টবেঙ্গল টিমে খেলছে। তো সৌভিকদা আমাকে পাঠিয়েছিল কারণ আমি বরানগরে মানে সাউথ থেকে নর্থে প্র্যাকটিসে যেতাম। সত্যি কথা বলতে সাউথে অপরচুনিটি খুব কম, নেই, সাউথের অনেক প্লেয়ার এখন সেই জন্য নর্থে চলে যাচ্ছে। তো সেই জন্য আমিও সেই ভাবনা চিন্তায় গেছিলাম, তো গিয়ে আমাকে একটা সুযোগ দিয়েছিল যথারীতি, হয়তো ওই জায়গাটা আমার জন্য নয়, ওখানে গিয়েও আমার
মানে যেটা হয় রিকভারিটা, তখন রিকভারি বলতে তেমন কিছু বুঝতাম না, একটু স্ট্রেংথেনিং করে আমি চলে গেছি। ওখানে গিয়ে আবার সেম জিনিস হয়, তো ওরা আমাকে ছেড়ে দেয়, মানে রাখতে পারবে না বলে ফিরে যেতে পারে। আমি ফিরে এসে আর কন্টিনিউ করতে পারি, ইচ্ছেটা চলে। ওটা তো মানে হ্যাঁ, স্বাভাবিক, এটা কী বলো তো, ব্যাপারটা হচ্ছে যে একটা প্লেয়ারের কাছে যে যার জীবনে কোনো লাইফে কোনো উদ্দেশ্য নেই, বিদেহ নেই, ফুটবলটাই সব কিছু, তার কাছে এটা খুব যন্ত্রণা। কিন্তু এখন সেই যন্ত্রণাটা সরে গেছে। এখন যন্ত্রণা হয় ওই মাঠে যখন ট্রেনিং করানোর সুযোগ পাই, বেঙ্গলে গেছি, ছেলেরা খেলছে, মাঝে মাঝে আমি বল মারছি, হ্যাঁ, তো ছেলেরা বলছে যে তুমি একটা লেগ ব্যাক খেলবে, মজা করে বলছে। তো ওই জিনিসগুলো খুব ভালো লাগে। রিজার্ভ বেঞ্চের যে ওপরের রেটা রয়েছে, স্ট্রাকচারটা রয়েছে, ওটা ধরে জোরে চিপি হাত ধরে, যে একটু যদি সুযোগ পেতাম খেলা। তো এখন আর সেই সময়টা নেই। তো আবার কিছুক্ষণ, ওটা ক্ষণিকের জন্য, আবার কিছুক্ষণ বাদে মনে হয় যে আমার কাজটা এটা নয়, ওপরওয়ালা আমার জন্য যে কাজটা করে ঠিক করে রেখেছে আমি সেটা করি, ওটায় একটা আলাদা শান্তি আছে। আর এখন এই এত দায়িত্ব কাজের সাথে এমনি জীবন যুদ্ধেতেও জড়িয়ে পড়েছো, বিবাহিত বললে, ক বছর বিয়ে হয়েছে? বিয়ে হয়েছে 2 বছর। লাভ না অ্যারেঞ্জ? না, বলতে পারা যায় এটা লাভও, অ্যারেঞ্জ বলবো না, এটা লাভও অ্যারেঞ্জও সব কিছু মিলিয়েই। কারণ যার সাথে আমার বিয়ে হয়েছে সে আমার সাথে পড়তো, মানে আমরা 1 থেকে একসাথে পড়তাম, এবং তার পরিবারের সাথে আমাদের পরিবারের সম্পর্কটা খুবই মানে গভীর। তার মা আমার মায়ের খুব বন্ধু হয়, মানে খুব ভালো বন্ধু। এবার তার মা মারা গেছেন, মানে আমার যে স্ত্রী রয়েছে তার মা মারা গেছে। তো আমার মাকে সে খুব ভালোবাসে। আর আমার 2011 সালে আমার দিদি মারা যায়, তো নিজের দিদি 18 বছর বয়সে মারা যায়। তো সেই জায়গা থেকে আমার মাও তাকে খুব ভালোবাসত। ওই দুজনের জায়গাটা পূরণ হয়ে গেছে, আর আশপাশটা ভালো থাকলে আমিও ভালো থাকবো, ব্যাপারটা এটাই। তবে এটা অনেক পরে হয়েছে, মানে ছোটোবেলার বন্ধুত্বটা মাঝখানে হারিয়ে গেছিল, ওই জন্য মাঝখানে রাস্তাগুলো একটু অন্যান্য দিক হয়ে গেছিলো। কিন্তু সেই সমস্ত কিছু পেরিয়ে এসে এখন মনে হয় যে ওইটাকে যদি আরেকটু আগে পেতাম, মানে যে এখন রয়েছে সে যদি আরেকটু আগে আসতো, তাহলে আমার মনে হয় খুব ভালো হতো আর কি, এরকম ব্যাপার। এবং যথেষ্ট সাপোর্টিভ আমি দেখেছি তোমার সাথে। আর কুন্তল মোটামুটি 30টা বসন্ত পেরিয়েছো বললে, একটু ভেবে একটু দেখো, ধরো যে এমন একটা সুযোগ পেলে যে আজ অবধি যা স্মৃতিশক্তি সেই সব থাকবে, সেগুলো কিছু চেঞ্জ হবে না, জীবনটা কোনো একটা সার্টেন পয়েন্ট অফ টাইম থেকে আবার শুরু করতে পারবে। কোথা থেকে শুরু করবে, কেন? স্কুল থেকে শুরু করব, হচ্ছে যে ক্লাস 1 থেকে। কারণ প্রথমত হচ্ছে যে এখন আমার যে পার্টনার রয়েছে, আমি পার্টনারের জায়গা থেকেই বলবো, এই সাপোর্টের কথা বলে সে আমাকে প্রচুর সাপোর্ট করে। এবার ওই যে বললাম না যে মাঝখানে কিছু রাস্তা আমার এলোমেলো হয়ে গেছিলো, এখন মনে হয় যে স্কুল থেকে যদি শুরু করতে পারি, তার সঙ্গটা আমি আর ছাড়বো না, আর তার সঙ্গে থাকলে আমি সব কিছু ভালোভাবে এগিয়ে যেতে পারবো। আর আরও একটা বিষয় যে আমি প্রভু যিশুকে অনেক পরে পেয়েছি, তো তাকে যদি আমার জীবনের আরেকটু আগে থেকে পেতাম, যেটা হয় ঈশ্বরের পরিকল্পনা উত্তম, সঠিক সময় সঠিক জায়গায় উনি ধরা দেন, তো আমি যখন পেয়েছি তার আগে থেকে যদি আমি একটু পেতাম, তো মনে হয় সেই জায়গাটাকে আমি মিস করি। এবং বাবা মা তো অবশ্যই, প্রথমত হচ্ছে স্কুল একদম শুরুতে, তখন যদি সবই পেয়ে যেতাম, মানে পার্টনারটাকেও মানে একদম শুরু থেকে পেয়ে যেতাম, ঈশ্বরকে শুরু থেকে পেয়ে যেতাম, তাহলে মনে হয় কোনো রাস্তা ভুল হতো না, যে সেটা তো সম্ভব নয়। তো এইটাই আর কি। কিন্তু ভুল পথে গেছি বলেই তো আবার সঠিক পথে ফিরে আসতে পেরেছি, আর ভুল পথে যাওয়া থেকে মানুষকে বারণ করতে পারি, অভিজ্ঞতা হয়েছে গিয়ে। কুন্তল, আমি দুঃখিত যে আমি দিদির ব্যাপারটা জানতাম না, কথার মাধ্যমে উঠে এলো। কি হয়েছিল দিদির, যদি বলতে অসুবিধা না থাকে? না, অসুবিধা নেই, দিদির কথা তো বলতে ভালোই লাগে। দিদি যদি বেঁচে থাকতো বলতে আরও ভালো লাগতো। 2011 সালে একটা সন্ধেবেলা আসে, সন্ধেবেলাটায় দিদি হাত পাগুলো খুব কাঁপছিল, মানে কোনো কথা বলতে গেলে বা কিছু খেতে গেলে খুব কাঁপছিল হঠাৎ। মানে দিদি আমার লম্বা চওড়া, মানে খুবই সুন্দরী একজন মানুষ ছিল, তো হঠাৎ কাঁপছে, আমরা বুঝতে পারছি না কেন হচ্ছে। তো আমার মাসি, আমার দাদা, মানে মাসির ছেলে, মা, বাবা, আমরা সবাই মিলে দিদিকে ডাক্তারবাবুর কাছে নিয়ে যাই। তো ডাক্তারবাবু বলে যে হয়তো হিমোগ্লোবিনটা কমে গেছে। তো আমরা সেগুলো শোনার পর তো উনি কিছু ওষুধ দেয়, আমরা বাড়ি চলে আসি। তো দিদি শুয়ে পড়ে। তো
তার পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠতে দিদি বাথরুমে যায়, বাথরুমে গিয়ে দিদি ব্ল্যাঙ্ক হয়ে যায়, ওই গিয়ে পড়ে যায়। এবার পুরোনো দিনের বাড়িতে কী হয় না, ওই লোহার বালতি থাকে, তো লোহার বালতির কানাটা দিদির মাথায় লেগে যায়, মানে ঢুকে যায়। তো দিদি ব্লাড বেরোতে শুরু করে এবং দিদি তখন থেকে কাউকে চিনতে পারছে না, এরকম হয়। তো হঠাৎ হঠাৎ করে জোরে চেঁচিয়ে উঠছে। তো ঠিক আছে, আমরা সাথে সাথে হিন্দুস্তান হেলথ পয়েন্টে ভর্তি করি। তো হিন্দুস্তান হেলথ পয়েন্টে প্রথম দিনটা দিদি ভালো থাকে, সেকেন্ড দিন থেকে দিদি কীরকম হতে থাকে না, সকালবেলা ভালো থাকছে, বিকেলবেলা কাউকে চিনতে পারছে না, বা বিকেলবেলা ভালো থাকছে, সকালবেলা কাউকে চিনতে পারছে না, এরকম করে 4টে দিন কাটিয়ে দেয়। তো 5 দিনের দিন দিদির বিষয়টা হচ্ছে দিদির একটা বোন ম্যারো টেস্ট ওরা করে। তা আমাদের কাছে এটা ক্লিয়ার হয়নি এখনও অবধি যে বোন ম্যারো টেস্টটা কেন করিয়েছিল। তো সেই বোন ম্যারো টেস্টটা দিদি নিতে পারেনি। 5 দিনের দিন দিদি, মানে আমরা হিন্দুস্তান হেলথ পয়েন্টে যাই, ওখান থেকে আমাদের ফোন করে ডাকা হয় যে পেশেন্টের কন্ডিশান খুব একটা ভালো না, হঠাৎ বলা হয়। তো আমরা প্রস্তুত ছিলাম না, যে সুস্থ মানুষটাকে দেখে এলাম। হ্যাঁ, তো আমরা যাই সেখানে, গিয়ে আমরা দেখি যখন ওপরে ডাকা হয়, আমরা গিয়ে দেখি যে অনেক ডাক্তারবাবুরা বসে মিটিং করছে। কেন মিটিং করছে সেটা জানতাম না। তার কিছুক্ষণ বাদে একটা ডাক্তারবাবু নিচে এসে বললেন যে পেশেন্টের পরিস্থিতি ঠিক লাগছে না, আমাদের কাছে চিকিৎসা করার মতো উপযুক্ত জিনিসপত্র নেই, তাই এই পেশেন্টকে যদি অন্য কোথাও শিফট করা হয় তাহলে খুব ভালো হয়। তো আমরা একটু হকচকিয়ে যাই যে এই সময় এসে এরকম বলছে। দিদির তখন প্রচণ্ড শ্বাসকষ্ট হচ্ছে, মানে খুব ভয়ঙ্কর পরিস্থিতি। তো সেই সময় ঝড় বৃষ্টি ওঠে প্রচুর। এবার আমরা দিদিকে নিয়ে যে কোথাও যাব এটাও ভাবতে পারছি না। এবার আমার বড় পিসির বড় ছেলের বউ, তিনি হচ্ছে দেবী সিটি হসপিটালে চাকরি করেন। তো তিনি সমস্ত কিছু যোগাযোগ করেন, আর দিদিকে আমরা বৃষ্টিটা থামতে দিদিকে আমরা অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাই। তো অ্যাম্বুলেন্সে যেতে যেতেও দেবী সিটি হসপিটালে, তো অ্যাম্বুলেন্সে যেতে যেতেও দিদির একটা ছোটো একটা হার্ট অ্যাটাক মতো হয়। তো তারপর ওখানে ঢোকাতে আমরা ওই 20-25 মিনিট ওখানে ছিল, যেতেই ওরা ভেন্টিলেশানে দিয়ে দেয়। তারপর আমরা পরিস্থিতি খারাপই হয়ে যায়। তো বড় বৌদি, মানে আমার যিনি রয়েছেন, যিনি আর কি দিদিকে ভর্তি করেছিলেন, সেই বড় বৌদি আগে জানতে পারে। তারপর আমরা চলে আসি, চলে আসার পর তারপর আমাকে ফোন করে বলা হয়, আমাকেই প্রথমে বলা হয় যে এরম ব্যাপার, তোর মাকে তুই বলবি গিয়ে, আমরা বলতে পারবো না কেউ, স্বাভাবিক এটা। তারপর আমার মাকে আমি বলি, বলার পর পরিস্থিতি অত্যন্ত খারাপ হয়ে যায়। যে এই দিনটা আমাদের দেখতে হবে এটা আমরা কেউ ভাবতে পারিনি। মানে দিদিকে আমাদের, মানে এই এলাকার মোটামুটি সবাই চিনত, আর সবাই খুব ভালোবাসত। দিদি খুব সবার কাছে খুব আদরের ছিল, খুব প্রিয় ছিল। তো তারপর থেকে মানে আমরা মানে আমাদের বাড়িটা, মানে ওই বাড়িতে আমাদের থাকাটা, মানে সমস্ত জায়গায় দিদির স্মৃতি রয়েছে। মারও থাকাটা খুব কঠিন হয়ে যাচ্ছিল। তো আমরা সেই জায়গা থেকে আমরা ভাড়া বাড়িতে চলে যাই। তো আমাদের বাড়িটা আমরা ফ্ল্যাটে দিয়ে দিই, আমাদের যে জমিটা ছিল। তারপর 4 বছর আমরা ভাড়া বাড়িতে ছিলাম। তারপর আমরা ফ্ল্যাট হতে তারপর আমরা এখানে আসি। মানে মোটামুটি মানে আমার কাছে আমার মাই সব, আর মা, মানে মায়ের কাছে আমি সব। মানে আমি যদি না থাকতাম আমার বাবা মা হয়তো থাকতে পারতাম। এই রকম একটা সিচুয়েশানের মধ্যে আমরা গেছি। মানে দিদিকে হারিয়ে ফেলবো এত তাড়াতাড়ি, মানে কোনো দিন এটা আমার ভাবা ছিল না। মানে এই জিনিস যেন কোনো ভাই বোনকেই না ফেস করতে হয়। আর কুন্তল আমাদের কথাবার্তার মাধ্যমে কুন্তল বলছে যে ভগবান যিশুকে অনেক পরে পেয়েছো, তার মানে কি পরবর্তীকালে ধর্মান্তর কিছু হয়েছে, এরকম কোনো ব্যাপার হয়েছিল? ধর্মের কোনো ব্যাপার নেই, এটা হচ্ছে বাপ্তিস্ম বলে একটা ব্যাপার রয়েছে, যেটা ব্যাপটিজম। হ্যাঁ, ব্যাপটিজম। তো অনেকে দীক্ষার মতো করে বলতে পারে। তো এটার মানেটা হচ্ছে যে তার মতো করে, প্রভু যিশুর মতো করে চলার সিদ্ধান্ত নেওয়া। তো ব্যাপারটা একটা সময়ের পর আমার মনে হয়, মানে যেটা হয় যে কেউ কারোর সাথে নিজেকে কানেক্ট করতে পারে। তো আমি কোনোভাবে ওনার সাথে নিজেকে কানেক্ট করতে পেরেছিলাম। তখন কীরকম বয়স তোমার? আজ থেকে 3-4 বছর আগে। 4 বছর, হ্যাঁ। আচ্ছা। তো করতে পেরেছিলাম। লকডাউন 4 বছর তো হয়েছিল। হ্যাঁ। তো ওই লকডাউনের সময় আমার ওই ব্যাপটিজমটা হয়। তো তার কিছুদিন আগে, মানে 1 বছর আগেই, মানে ব্যাপটিজমের 1 বছর আগেই আমি মানে চার্চে যাওয়া শুরু করেছিলাম। তো আমার খুব ভালো লাগতো। তো একটা সময়ের পর সমস্ত কিছু জানতে থাকি, মানে আমাকে কেউ বলতো না।
তো আমি জানতে থাকতাম যে এটা কেন হয়, ওটা কেন হয়, আমি যদি এরকম জায়গায় আসি, হ্যাঁ। তো এই সমস্ত কিছুর বিষয়ের কথা ভাবনা চিন্তা করে সিদ্ধান্ত নিই যে আমি ওনার মতো করে চলার চেষ্টা করব। মানে ওনার মতো করে বলতে মানে বাইবেলের কথা অনুযায়ী আমি চলার চেষ্টা করব। তো সিদ্ধান্ত নিই। সেই সিদ্ধান্ততে মা বাবার অবশ্যই মত ছিল না। তো প্রথমে তারা বুঝতে পারেনি যে এটা কী জিনিস, হয়তো আমার টাইটেল বদলে যাবে বা কোনো কিছু, কিন্তু এরকম কোনো কিছু বিষয় না। এখানে প্রোটেস্টান্ট আর ক্যাথলিক দুটো রয়েছে, মানে খ্রিস্টানদের মধ্যে দুটো ভাগ রয়েছে, আমাদেরটা হচ্ছে প্রোটেস্টান্ট। এখানে এরকম কোনো কিছু বিষয় নেই, এখানে পুরোটাই হচ্ছে বিশ্বাস। ওই আমি এর আগেটাই বললাম যে যাহা দৃশ্য তা ক্ষণকাল, যা অদৃশ্য তা অনন্তকাল। তা এটা হচ্ছে সেই অনন্তকালের ওপর বিশ্বাস রেখে এগিয়ে চলে। তো সেই অনন্তকাল মানে আমার কাছে হচ্ছে সেই প্রভু যীশু, তার যে গঠনটা, তার যে ক্যারেক্টারটা, সেই ক্যারেক্টারটাকে অনুসরণ করে আমার এগিয়ে চলা, ব্যাস এইভাবেই চলে আসা। এবার অনেকে না, আমি এখন দেখতে পাচ্ছি বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে অনেকে বলতে থাকে যে চার্চে যাচ্ছিস, সভা করছিস, এগুলোর মানে হচ্ছে একটা মানে টাকা পাওয়ার চিন্তা, হ্যাঁ, যে বাহ এটা তো খুব ভালো, টাকার জন্য ধর্ম চেঞ্জ করে নিচ্ছে। আমি বলবো যে তাদেরকে একটু এই বিষয়ে পড়াশোনা করে জেনে একটু কথা বলা উচিত, এবং কাউকে আঘাত দিয়ে কথা বলাটা উচিত না। কারণ টাকার জন্য এখানে কেউ আসে না। মানে হয়তো মানে আমি যে চার্চের সাথে যুক্ত FGF, আমার যিনি পাস্টার রয়েছেন, পাস্টার রনি, তো তিনি আমাকে যে শিক্ষাটা দেয় সেই শিক্ষাটা আমার কাছে অনেক বড়। আমরা কেউই ওখানে যারা বিশ্বাসী রয়েছে ওখানে যাই, আমরা কেউই ওখান থেকে প্রচুর টাকা পাই না, প্রচুর কেন একটাও টাকা পাই না, কিন্তু আমরা প্রচুর টাকার থেকেও দামি বিশ্বাসটাকে পাই, জানতে পারি প্রভু যিশুর বিষয়। এবার ব্যাপারটা হয় না, ওই শুরুতে বলছিলাম যে হাতের 5টা আঙুল সমান হয় না। তো যার বিশ্বাস যেখানে, কিন্তু কাউকে আঘাত দেওয়াটা উচিত না। তুমি কাউকে ভালোবাসতে পারো, কিন্তু কাউকে আঘাত দেওয়াটা উচিত না। আমার ভালো লাগে, কিন্তু আমি আমার অন্য যারা অন্য যে বিশ্বাস মানে অন্য জায়গার যেসব বন্ধুবান্ধবরা রয়েছে তারা তো সবাই যিশুতে নেই, কিন্তু আমি সবাইকে সম্মান করি, এটাই হওয়া উচিত। একদমই তাই। তো এটা আজকের দিনে মানুষ এইভাবে কথা বলে, তো কথাটা খুব বাজে লাগে, দুঃখ লাগে। যে এইসব জিনিস নিয়ে লড়ে আসছো, কি যায় আসে ওই সব মানুষের কি বলা না বলা। আমার একটা জিনিস বলো, ছোট ভাই বলে জানতে চাইছি, আমি জানতামই না তোমার ব্যাপটিজমের ব্যাপারটা, আজকেরই জানতে পারলাম প্রথম। এবং লকডাউন মানে তুমি মোটামুটি ততদিন এস্টাবলিশড হয়ে গেছো, বিয়েও হয়ে গেছে আমার অনুমান। না, তখন বিয়ে হয়, তখনও বিয়ে হয়নি। এমন কি ঘটে যার জন্য মানে এরকম একটা চিন্তাভাবনা জন্ম হয়? এরকম কোনো কিছু বিষয় না। মানে আমি চার্চে যেতাম, মানে আমার এক বন্ধু ছিল, তো সেই বন্ধু আমার জিমে আসতো, তো তার সাথে আমি ছোটোবেলায় এক জায়গায় পড়তাম। তো যথারীতি সে আমাকে একবার বলেছিল যে ভাই একদিন আসিস, ভালো লাগবে। তো ওই জায়গা থেকে মানে আমি তোমাকে ইনভাইট করতেই পারি যে আমার চার্চে তুমি দাদা একদিন এসো, তোমার ভালো লাগবে, সেই জায়গা থেকেই আমার যাওয়া। এবার যেটা হয় না যে কার কি কোথায় লেখা আছে আমরা কিছু জানি না, এবার আমি গিয়ে না ওটা একটা মানে ওই যে আমাদের পাস্টার যে শিক্ষা দিচ্ছেন ওই শিক্ষাটা নেওয়া আমার খুবই ভালো লাগছে। মানে আমি ওই শিক্ষাটা কোথাও পাইনি, আমার মনে হয় ওটা আমার জন্য দরকার, ওটাতে আমার শান্তি রয়েছে। যে গান হচ্ছে আমি সেই গানগুলো শুনতাম, খুব ভালো লাগতো, তো একটা অন্যরকম ফিলিংস, আমি এটা বলে বোঝাতে পারবো না। তো আমার মনে হয় যে আমি তার মতো করে চলার সিদ্ধান্ত নেব। এবার বাইবেল পড়তে থাকি, এবার এখন প্রতিদিন প্রার্থনা হয়, মানে নিজে প্রার্থনা করি, শোয়ার আগে প্রার্থনা করি, সকালবেলা উঠে প্রার্থনা, খাবার শুরুতে তুমি দেখেছো যখন আমার হাতে খাবার এলো আমি তখনও প্রার্থনা করি। হ্যাঁ, তো সমস্ত কিছুই এগুলো ক্যারেক্টারের মধ্যে চলে আসে, এগুলো কোনো কিছু ড্রামা নয়, এগুলো অটোমেটিক চলে আসে। তো এইভাবেই চলতে থাকে। আর এখন বর্তমানে দাঁড়িয়ে আমি আমার চার্চে একটু গান বাজনা করতে ভালোবাসি বলে আমি আমার চার্চে আরাধনা যেটা হয় প্রভুর গান, আমি সেই গানও করি, মানে সেই সুযোগটা আমায় দিয়েছে আর কি। আচ্ছা, তো ভালো লাগে, আর কিছু না। যদি সমস্যা না থাকে 2 লাইন একটু শোনানো যেতে পারে? আমার খুব প্রিয় একটা গান রয়েছে, मिट्टी से बनाया गया हूँ फिर मिट्टी में शामिलूं, मिट्टी से बनाया गया हूँ फिर मिट्टी में शामिलूं, मुझ मिट्टी को
महिमा में बदलने तेरे महिमा को त्याग दिया मुझ मिट्टी को महिमा में बदलने तेरे महिमा को त्याग दिया ओ सन्ना यहूदियों की राजा को हो सन्ना आने वाले राजा को। খুব সুন্দর, থ্যাংক ইউ ভাই। আর কুন্তল তো অনেক দিনই আমাদের এখানে আসো, তো ফুচকাবাজকে যদি কুন্তল কোনো মেসেজ দিতে চাও, ফুচকাবাজকে কী বলবে? মানে অসাধারণ লাগে জায়গাটা, আর সব থেকে বড়ো কথা আমার আরও আসতে ভালো লাগে যে এখানে একটা মানুষ রয়েছে, আমার ক্যামেরার ওদিকে বসে রয়েছে আমার একটা দিদি, তো খুব ভালোবেসে আমি যখন ফুচকা খেতে চাই খুব ভালোবেসে দেয়, এবং আমার বউকে নিয়েই আমি আসি, তো খুবই ভালো লাগে। আর একটা দাদা রয়েছে যে গান বাজনা খুব ভালোবাসে, হ্যাঁ, তো আমার সামনেই বসে রয়েছে, তো এই মানুষগুলোর জন্য আসতে আরও ভালো লাগে। আর পরিবেশটা এখানে এমনই একটা বিষয় যে মানে এটা বলে বোঝানো যাবে না, এটা একটা আড্ডার জায়গা, একটা শান্তির জায়গা। তো আমি প্রত্যেকজনকে বলবো যে প্রত্যেকজন আসুক, খাওয়া দাওয়া তো রয়েছে এখানে, খাওয়া দাওয়া পেলে এমনকি অন্বেষণ কাপেও আমাদের এখান থেকে খাবার গেছে, তো প্রচণ্ড ভালো খাবার ছিল, সবাই বলেওছে। তো আমি সবাইকে বলবো আমাদের রাজপুর সোনারপুরবাসী যারা রয়েছে তারা বাঁশতলায় বাংলা স্কুল আমাদের রয়েছে, সেই স্কুলের উল্টো দিকে এই ফুচকাবাজ, একবার করে আসুক, আর ঘুরে দেখলে আমার মনে হয় যে খুব আনন্দ পাওয়া যাবে, আর এতটাই আনন্দ পাওয়া যাবে আগামী দিন আবার আসবে, থ্যাংক ইউ। আসবেই। আর আজকের আমাদের শেষ প্রশ্ন, ওই 30টা বসন্ত মোটামুটি পেরিয়েছো, আজ অবধি অনেক কিছু দেখেছো, বয়সটা কম হলেও দেখেছো অনেক কিছুর সাথে যুক্ত, সবটা নিয়ে পরবর্তী জেনারেশনকে, যা দেখেছো নিজের পুরো জীবনের অভিজ্ঞতা নিয়ে পরবর্তী জেনারেশনকে কী মেসেজ দেবে? মেসেজ বলতে আমার কথা নয়, এটা বাইবেলেরই কথা, তুমি মন্দের দ্বারা পরাজিত হয়েও না, কিন্তু উত্তমের দ্বারা মন্দকে পরাজিত করো। আমার শেষ মেসেজ এটা। এইটুকুই? হ্যাঁ, একদম। অসাধারণ। ঠিক আছে কুন্তল, থ্যাংক ইউ ভাই আজকে এসে আমাদের সময় দেওয়ার জন্য। আর তাহলে শেষ করছি আজকের এপিসোড, দেখা হবে পরবর্তী এপিসোডে অন্য কারোর সাথে। টিল দেন, বাই।